রাজ্য ভাগের দাবি। এবার উত্তর স্বরাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের, আর এ নিয়েই জোর বিতর্ক। তৃণমূলের দাবি এটা বিজেপির চক্রান্ত, ঘুরপথে তারা বাংলা ভাগ করতে চাইছে। পাল্টা সুকান্তর দাবি, উত্তরবঙ্গের উন্নয়নের কথা মাথায় রেখেই তার এই প্রস্তাব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে এর সাথে যুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন। সুকান্ত মজুমদারও চাইছেন নর্থ ইস্টের দায়িত্ব থেকে যদি উত্তরবঙ্গটাকে ওনার হাতে তুলে দেওয়া যায়, উত্তরবঙ্গের অলিখিত মুখ্যমন্ত্রী পদটা তিনি দখল করবার চেষ্টা করছেন। সুকান্ত মজুমদার বালুরঘাটের বিজেপি সাংসদ, রাজ্য বিজেপির সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী। বুধবার তিনি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানেই প্রস্তাব দেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়া হোক। উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না, বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। কিন্তু সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি, ওনারা উন্নয়নের বিরোধী। আসলে বিজেপি মানে হচ্ছে বিভাজন, আর বিভাজন মানেই হচ্ছে বিজেপি। কখনো ধর্মের সাথে ধর্মে, কখনো রাজ্যের সঙ্গে রাজ্যে, কখনো উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ। এটা কি তাহলে আবার নতুন করে বাংলা রাজ্য ভাগের দাবি উঠেছে। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মুখেও শোনা গিয়েছে পৃথক কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করা যায়, সেন্ট্রালকে করতে হবে। এর আগে 2022 সালে প্রজা কামতাপুর রাজ্যের দাবি করেন তিনি। কামতাপুরের উপর বহিরাগত বাংলা সরকারের নৈতিক অধিকারও নাই। এলা কামতাপুরের জনগণ গঠন করবে। বিভিন্ন সময়ে বাংলা ভেঙে পৃথক রাজ্যের দাবি ঘিরে বিতর্ক হয়েছে। এবার উদ্যোগে পদ্মেই দ্বিমত, সুকান্তর প্রস্তাবে সমর্থন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার। हमने दार्जिलिंग तराई डूवर्स के क्षेत्र को लेकर के स्थायी राजनीतिक समाधान की बात की थी, उसकी प्रक्रिया चल रही है और वो भारत के संविधान के अंतर्गत होगा। नॉर्थ बंगाल टीएमसी के कारण पीड़ित है, वहाँ समस्या, उसका समाधान भी भारत के संविधान में उपलब्ध। सुकांत मजूमदार ने जो दावा किया है, ये जो प्रधानमंत्री को प्रस्ताव दिया है, क्या आप उनका समर्थन करते हैं इस प्रस्ताव का? मैं बिल्कुल करता हूँ, क्योंकि लॉजिक है उस बात में। সুকান্তর প্রস্তাবে নানা মত। পদ্মে পশ্চিমবঙ্গ থেকেই উত্তরবঙ্গের উন্নয়ন মত শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। ঐতিহাসিকগতভাবে, রাজনৈতিকগতভাবে, অর্থনৈতিকগতভাবে উত্তরবঙ্গ একটা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের এই অংশটি বিভিন্ন কারণে পিছিয়ে রয়েছে। যেহেতু উত্তর পূর্ব ভারতকে কেন্দ্রের সরকার একটি স্পেশাল প্যাকেজ দিয়ে থাকেন তার কতগুলো প্যারামিটার্সের জন্য, জল, জঙ্গল, নদী, পার্বত্য এলাকা, পর্যটন। আমরা চাইছি যে উত্তর পূর্ব ভারতের যে প্যারামিটার রেখে সেই প্যাকেজগুলো যদি আমাদেরকে উত্তরবঙ্গের মানুষকে দেওয়া হয়, তাহলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব। খারাপ ফলের হতাশায় মানুষকে বোঝাচ্ছেন সুকান্ত মজুমদার। বিস্ফোরক কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না, এটা ইউটোপিয়ান থট। এই যে 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন। তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারবে। যারা আলাদা রাজ্য চায় ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। আমি উত্তরবঙ্গ থেকে একটা বিজেপির বিধায়ক, আমি অফিসিয়ালি বিজেপির বিধায়ক হয়ে বলতেছি, আমি এই জিনিস মানব না। উনি এই বিষয়ে প্রতিমন্ত্রীও আছেন। আপনি 2025-এর আগে বাংলা ভাগ না করে নর্থ বেঙ্গলকে আপনি পূর্বোত্তরের একটা পার্ট বানায় দেখান, তারপরে ভোটে নামবেন। আর এই ভোটের জন্য আপনি শুধু 26-এর ভোটের জন্য আমাদের মাথাতে এই সব জিনিস ঢুকাবেন না। এরকম মিথ্যা প্রচার করে আপনার রাজনীতি করাটা ভুল। আর এই প্রেক্ষাপটে ফের সরব অনন্ত মহারাজ, ফের পৃথক কুচবিহারের দাবি বিজেপির রাজ্যসভার সাংসদের। গ্রেটার কুচবিহার মানুষের ডিমান্ড 2015 সনে যে কমিটমেন্ট আছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়ের,
হাই প্রোফাইল মিটিং এ যেটা কমিটমেন্ট হয়েছে এবার অতি শীঘ্র করতে হবে গভর্নমেন্টকে। আমি তো গভর্নমেন্টের কথা বলছি, আমি বিজেপির সঙ্গে সামিল হইনি তো। কুচবিহার বিজেপির সঙ্গে সামিল হয় না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে সামিল হয়েছে। কুচবিহার কখনো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়, আজ পর্যন্ত নয়। যেটা করেছে জবরদস্তি করেছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করেছে। পশ্চিমবঙ্গ সচিবালয়কে দেখুন, রেকর্ড আছে না, ওখানে গভর্নমেন্টে ক্লিয়ার বলেছে গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠনে তার কোনো আপত্তি নেই বলে পশ্চিমবঙ্গ সরকার বলেছে। আবার এই সমস্ত কথা মানে দ্রুত চাচ্ছি, দ্রুত কুচবিহার রাজ্য গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠন হওয়া দরকার। রাজনৈতিক ফায়দা তুলতেই আলাদা রাজ্যের দাবি, সরব কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া। আলাদা রাজ্যের দাবি এটা নিছক রাজনীতি করার জন্য নন্দ মহারাজ করছেন। আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকারের আওতায় উত্তরবঙ্গের ব্যাপক পরিমাণে উন্নতি হয়েছে এবং আগামী দিনে আরও উন্নত। মালদার আরো একটা খবরের দিকে নজর রাখবো, কারণ ফের মালদায় ডাকাতি। বুধবার গাজলে সমবায় ব্যাংকে হানা দেয় 8 জনের ডাকাত দল, প্রায় 6 লক্ষ টাকা লুট। পুলিশের জালে 4 ডাকাত। এই ডাকাত দলের মাথা সমীর মণ্ডলের বাড়ি ব্যাংকের পাশে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে 18-র পঞ্চায়েত ভোটে সে বিজেপির টিকিটে ভোটে লড়েছিল। মালদার গাজল বুধবার এখানকার কৃষ্ণপুর সমবায় ব্যাংকে ডাকাতি হয়। কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়ে 4 জন। গ্রেফতার করা হয় ডাকাত দলের মাথা সমীর মণ্ডলকেও। 2018 সালে বিজেপির টিকিটে পঞ্চায়েত ভোটে লড়ে সমীর। রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তাকে প্রার্থী করে বিজেপি। ভোটে হেরে যায় সমীর। সেই সমীর এখন ডাকাত দলের মাথা। ব্যাংকে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে। 2018 সালে দাঁড়িয়েছিলাম, আমি ফার্স্ট হয়েছি। দাঁড়িয়েছিল সমীর, থার্ড হয়েছে বিজেপি থেকে, গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছিল। থার্ড হয়ে তারপরে শুনছি যে আবার ডাকাতি গেছে, ধরা পড়ে গিয়েছে। পঞ্চায়েতে দাঁড়ালো, বিজেপি থেকে দাঁড়ালো, দাঁড়া থেকে তারপরে তো কেস 2টা হয়ে গেল। 28 দিনে 1.5 মাস ছিল বোধ হয়, 1.5 মাস 2 মাস মালদা জেলে, রায়গঞ্জ জেলে ছিল, বালাঘাট জেলে ছিল। বুধবার তখন দুপুর, ব্যাংকের সামনে থামে একটি গাড়ি। তারপর বেরিয়ে আসে একে একে 8 জন, সকলের হাতে আগ্নেয়াস্ত্র। ব্যাংকে ঢুকে আগ্নেয়াস্ত্র হাতে ডাকাত দলের শাসানি। তাদের ছোড়া গুলিতে আহত হন এক ব্যাংক কর্মী। ব্যাংক থেকে 6 লক্ষ টাকা লুট করে গাড়িতে চেপে চম্পট দেয় ডাকাত দল। পুলিশের চোখে ধুলো দিতে তারা 2 জোড়া পোশাক ব্যবহার করে। ঢোকার সময় একরকম পোশাক, পালানোর সময় আরেক রকম। একজনের গুলি লেগেছে, মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে, আমরা ছিলাম, ডক্টররা দেখছে আপাতত স্টেবল আছে। সমবায় ব্যাংকে ডাকাতির খবর পেয়ে কৃষ্ণপুরে পৌঁছয় পুলিশ। ডাকাত দলের গাড়ি ধাওয়া করে, শুরু হয় গুলির লড়াই। গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা। সমীর মণ্ডল এবং মইদুল ইসলাম, এই 2 ডাকাত গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। তাদের পাশাপাশি আরো 2 জনকে ধরে পুলিশ। ধৃত মইদুল জানায়, সমীর মণ্ডলের বাড়ির পাশেই সমবায় ব্যাংক, সেই ব্যাংকে ডাকাতির ছক কষে। আমি করিনি স্যার, আমাদের এলাকায় লেগেছিল না, ওই যে সমীর মণ্ডল আছে প্রোগ্রাম করেছে। ওর বাড়ি ব্যাংকের বাড়ির সামনেই, আরেকজন ওর সঙ্গে ছিল, আর আমরা 6 জন ছিল। আমাদের ইচ্ছা ছিল না, বারবার ডাকে শালা আমাদেরকে ফাঁসিয়ে দিল। ডাকাতির কথা ভাবলা কেন? এই জন্য। 8 জন ছিল, অস্ত্র আমরা নিয়ে আসছিলাম, ওরা নিয়ে আসছিল। তোমরা গুলি চালিয়েছিলে? আচ্ছা, তোমার কোথায় গুলি লেগেছে? কোমরে। এই ডাকাতি যে করবে কবে থেকে পরিকল্পনা করলে? হঠাৎ করে। টাকার কাছে আমরা ছিলাম না, কেউ, আমি গেটে ছিলাম। তো 4 জন টোটাল এখন ডিটেইনড আছে, আর বাকি যে গ্যাংস ডিটেলস আছে ওটা আমরা পেয়েছি। তো ওটা আমরা রেড করছি, আর কিছু বম্বস পেয়েছি, আর আমরা আর্মস রিকভার করেছি। পুরো রেকর্ড আছে স্যার, যারা ডিটেইন হয়েছে তাদের পুরো রেকর্ড আছে, ক্রিমিনাল রেকর্ড। 8 জনের আমরা জানি। বলছি চাচলের ডাকাতির সাথে কি এই গ্যাংয়ের কোনো সম্পর্ক আছে? চাচলের ডাকাতি এটা এখন আমি বলতে পারবো না, কিন্তু আমরা যদি ইন্টারোগেট করবো করে আর বাকি লোক অ্যারেস্ট হবে, তখন আমরা খুব ভালো করে তখন বলতে পারবো। বুধবার ডাকাতির ঘটনায় বেশ কিছু সকেট বোমা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সেগুলি নিষ্ক্রিয় করা হয়।
বুধবারের পর এদিন ব্যাংক খোলেনি, আতঙ্কে কর্মীরা। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অসুস্থতায় রহস্য। পিজি প্রথম বর্ষের ছাত্র ভর্তি বেসরকারি হাসপাতালে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি প্যানিক অ্যাটাক হয়েছে ছাত্রের। খবর পেয়ে হস্টেলে যান মেডিকেল অফিসার। আরো বিস্তারিত সোমরাজ আমাদের জানাবে। সোমরাজ, কেন প্যানিক অ্যাটাক, কি জানা যাচ্ছে? মূলত একটি ল্যাপটপ হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত, এবং যে পড়ুয়া ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছে তাকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। ল্যাপটপে কিছু ছবি ছিল, সেই ছবিগুলিকে প্রথমে তাকে ডিলিট করতে বলা হয় এবং সে ডিলিট করতে চায় না। তারপরে তার ল্যাপটপ হারিয়ে যাওয়া হয়। এই সংক্রান্ত অভিযোগগুলি উঠেছে এবং অভিযোগ ওঠার পাশাপাশি সেই ছাত্রকে মানসিকভাবে হেনস্থাও করা হয়েছে। স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্র। তারপরে যখন সেই ছাত্রকে উদ্ধার করতে বিশ্ববিদ্যালয়েরই মেডিকেল অফিসার যান, তাকে বাধা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলেরই পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছে। তারপরেই ছাত্রটিকে চিকিৎসার জন্য ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে যে গোটা ঘটনা তারা খতিয়ে দেখছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ ওই পড়ুয়ার তরফে করা হয়নি। পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য যে কোথাও একটা ভুল বোঝাবুঝির ঘটনা ঘটছে, যদিও মানসিকভাবে হেনস্থার যেহেতু অভিযোগ উঠছে সেই কারণে বিশ্ববিদ্যালয় গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলেই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। অন্যদিকে যে ছাত্রটিকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে সে ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছে, তার চিকিৎসার খোঁজ খবরও নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তুমি জানো যে গত বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলেই এক ছাত্রের মৃত্যুর ঘটনা, তার ঘিরে বিশ্ববিদ্যালয় আপাতত কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তাই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়াও শুরু করার পথেই এগোচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি যে ছাত্রটির তরফে লিখিত অভিযোগ আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের তরফে তদন্ত কমিটি সহ বেশ কিছু পদক্ষেপ করা হবে। বেশ সোমরাজ, চিকিৎসাধীন ছাত্রকে মানসিকভাবে হেনস্থার অভিযোগ উঠছে এবং অভিযোগ অস্বীকার রেজিস্ট্রারের। তবে কেন প্যানিক অ্যাটাক তা বলতে পারেননি রেজিস্ট্রার। ও যেহেতু একটু প্যানিক অ্যাটাক হয়েছিল, ভয় পেয়ে গেছিল এবং আমাদের মেডিকেল অফিসার এসেছিলেন, এবং যেহেতু আমাদের কেপিসির সঙ্গে টাই আপ করা আছে সেই কারণে আমরা তার নিরাপত্তা এবং তার শরীরের স্বাস্থ্যের কথা ভেবে তাকে ভর্তি করেছিলাম। আর নিজেরও ল্যাপটপ একটা চুরি ঠিক না, ওদের মিসপ্লেসড হয়েছিল। পরবর্তীকালে ওরা সবই ল্যাপটপ এবং মোবাইল পেয়েও গেছে। এই নিয়ে তাদের মধ্যে একটু বিভ্রান্তি ছড়িয়েছিল বলে ছেলেটি ভয় পেয়েছিল। ছেলেটি কিন্তু কোনো রকম অভিযোগ করেনি। আজকেও কিন্তু পুলিশও ওকে তাকে জেরা করেছেন, সে কিন্তু কোনো রকম অভিযোগ করেনি। জমি দখল থেকে পুকুর ভরাট করে নির্মাণ। কল্যাণী পুরসভায় রাশি রাশি বেনিয়মের অভিযোগ। কাঠগড়ায় ভাইস চেয়ারম্যান সহ 6 কাউন্সিলর। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে নালিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রঞ্জিত, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রঞ্জিত, এই এলাকার মানুষ তাদের ঠিক কি অভিযোগ করছেন? মুখ্যমন্ত্রীকে চিঠিতে কি লিখেছেন তারা? দেখো, মূলত যে অভিযোগকারী কৃষ্ণ মাহাতো, তিনি কল্যাণী পৌরসভা, তিনি অস্থায়ী কর্মী। কিন্তু তার যেটা অভিযোগ যে কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ মোট 6 জন কাউন্সিলরের বিরুদ্ধে, এবং তিনি যেটা অভিযোগপত্র যেটা জানিয়েছেন কার্যত 6 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, আপনার বেশ আরও মোট 6টি ওয়ার্ডের কাউন্সিলর, তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, কোথাও পুকুর ভরাট করে জমি নির্মাণ করা হয়েছে, বাড়ি নির্মাণ করা হয়েছে, কোথাও তো ঝিল সরকারি ঝিল রয়েছে, সেই ঝিলের পাল দখল করে সেখানে নির্মাণ, কোথাও সরকারি জমি দখল রাখা হয়েছে, এমনকি সরকারি জমিতে দোকান করার পর্যন্ত অভিযোগ তুলেছেন অভিযোগকারী। তার যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরে কাউন্সিলরদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কিন্তু এই ঘটনা ঘটেছে। যদিও কাউন্সিলরদের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ 3 জন কাউন্সিলর তারা অস্বীকার করেছেন, তারা অভিযোগ উড়িয়ে দিয়েছেন, এবং তাদের যেটা দাবি, যে সময় এই সমস্ত দখল বা ঘর বাড়ি হয়েছে সেই সময় কিন্তু তারা এখানে দায়িত্বে বা এখানে কাউন্সিলর ছিলেন না। যদিও এই নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক তরজাও শুরু হয়েছে কল্যাণী শহরে, কারণ 21টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠেছে রাজনৈতিকভাবে, এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু কটাক্ষ করা হয়েছে যে যেভাবে কল্যাণী শহরের যে কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে সেক্ষেত্রে তদন্ত হওয়া উচিত।
এই মুহূর্তে জানি না কি যে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী সহ জেলা শাসক, মহকুমা শাসক, পুলিশ প্রশাসন এবং পৌরসভাতে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী। এখনো পর্যন্ত এই নিয়ে কোনো তদন্ত শুরু না হলেও কিন্তু এই নিয়ে রাজনীতি চর্চা এবং বিতর্ক শুরু হয়েছে। আচ্ছা রঞ্জিত, অনেক ধন্যবাদ। আমরা শুনবো অভিযোগকারীর বক্তব্য এবং 3 জন কাউন্সিলর তারা পুরোপুরি এই অভিযোগ অস্বীকার করেছেন। আমার অভিযোগ একটা, আমি কল্যাণী শহরে বিভিন্ন ওয়ার্ডে দলমত নির্বিশেষে যেখানে জলা জমি, সরকারি জমি দখল হচ্ছে কয়েক বছর ধরে লড়াই করে যাচ্ছি। বিভিন্ন দপ্তর আমি তার আগেও জমা দিয়েছি, কিন্তু এবার দেখলাম আমাদের সব মুখ্যমন্ত্রী নিজেই উদ্যোগ নিলেন, বললেন সারা বাংলা জুড়ে যে হারে জলা জমি, সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, আমি চাই মুখ্যমন্ত্রীর কাছে এইটাই আবেদন করি, এই জমিগুলো যেন উদ্ধার করা। সরকারি সম্পত্তি, যেহেতু সরকারি সম্পত্তি এইভাবে দখল হয়ে যাচ্ছে, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। জানিয়েছি, আমি মুখ্যমন্ত্রী দপ্তরে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, তারপরে এসডি অফিসে জানিয়েছি, বিএলও দপ্তরে জানিয়েছি, কল্যাণী পৌরসভা জানিয়েছি, কল্যাণী পুলিশ স্টেশনে জানিয়েছি। যার যেই অভিযোগটা করা হচ্ছে সেগুলো হচ্ছে বাম আমল, বিশেষ করে তখন ডক্টর ঝা যখন চেয়ারম্যান ছিলেন, তার শান্তনু বলে একজন বাসপুর কাউন্সিলর ছিলেন, তখন থেকে ওখানে কিছু কিছু মানুষ বসেছে। তো খুব স্বাভাবিকভাবে পুরো 20 বছর আগে যদি কোনো মানুষ বসে থাকে, তাহলে তো সেই দায় আমি অ্যাজ এ ভাইস চেয়ারম্যান বা আমি কাউন্সিলর, যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু সেই অভিযোগটা আমি পরে বলছি। যারা এখানে কাউন্সিলর ছিলেন বিগত দিনে, তারা কিন্তু এই অবৈধ কাজ বলুন বা এদের যে জমি জমা দেওয়ার ব্যাপারে তারা কিন্তু এগুলো করেছে। কিন্তু যারা অভিযোগ করেছেন হয়তো তারা জানেন না, আমার বাড়ির দলিল সম্বন্ধে আইডিয়া নেই তাদের, তারা দেখেনি। যখন ইউনিভার্সিটি এডুকেশন ডিপার্টমেন্ট বিক্রি করে বাড়ি আমাদের সবাইকে, তখন বলেছিল যে আপনি ইউজ করুন, ব্যবহার করতে পারেন, কারণ যেহেতু এখানে কোনো ভাবে না ইউজ করতে পারেন, ইউজ করুন, কিন্তু বিল্ডিং বানাবেন না। তো আমরা বিল্ডিং দেখতেই পাচ্ছেন, কোনো বিল্ডিং, এই গ্যারেজ ঘরটা করা হয়েছে, এটা আমার জমি, পরিবারের জমির মধ্যেই রয়েছে। যদি কোথাও কোনো বিল্ডিং কনস্ট্রাকশন এক্সট্রা করে থাকে, যা বলবেন, যে শাস্তি দেবেন সেটা মাথায় রাখবেন।